নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে আরামবাগের সভা থেকে সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে তীব্র নিশানা করেছেন এ রাজ্যের শাসক পক্ষকে, পুলিশ প্রশাসনকে। আর এরই মধ্যে আজকে খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এবং একদম পুরোভাগে থাকা মুখপাত্র, যাকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে বিস্ফোরক সমস্ত কথা বলতে দেখা যায়, যাকে দেখা যায় তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট করতে, এতটাই অ্যাগ্রেসিভলি ব্যাট করতে যে কখনো সখনো নিন্দুকেরা তিনি তার সীমা লঙ্ঘন করেছেন কিনা সে প্রশ্ন অবধি তুলে দেয়। এহেন কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের পদ এবং মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন পদত্যাগী তৃণমূল রাজ্য সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ। কুণালদা, মৌপিয়া আপনার সঙ্গে কথা বলছি। কুণালদা, কেন এই ডিসিশন হঠাৎ? আমি কারণ এখানে এইভাবে বলা সম্ভব নয়, কারণ আমি আবার বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে ছিলাম, আছি, থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দল তৃণমূল কংগ্রেস। কিন্তু আমার মনে হয়েছে যে আমি সৈনিক হিসেবেই কন্টিনিউ করব। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র, এই দুটি গুরুদায়িত্ব আমার পক্ষে কন্টিনিউ করাটা সম্ভব হচ্ছে না। আমি খানিকটা মিসফিট হয়ে যাচ্ছি গোটা বিষয়। আমার নিজেরও কিছু ব্যক্তিগত সমস্যা হচ্ছে এবং দলের সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রেও কিছু প্রবলেম হতে পারে। ফলে সেই কারণেই আমি এই পদ দুটি থেকে অব্যাহতি চাইছি। তার মানে এই নয় যে আমি দল ছেড়ে যাওয়ার কোনো বা দল থেকে চলে যাওয়ার কোনো রকম কোনো ভাবনা চিন্তা বা পরিকল্পনা, একদম না। কুণালদা, আপনি সেটা সোশ্যাল মিডিয়ার মারফতে এই জল্পনায় জল ঢালার চেষ্টাও করেছেন, কিন্তু প্রসঙ্গ ওটা হচ্ছে যে আপনি নিজে একজন সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা ওঠে যে এই টাইমিংটা লোকসভা নির্বাচনের মুখে, এবং যে সময় দাঁড়িয়ে আমরা বেশ বিতর্ক নবীন প্রবীণ নিয়ে দেখেছি, এবং সাম্প্রতিক অতীতে আপনার কিছু অবস্থান, যেমন ধরা যাক রাজ্য পুলিশের ডিজির পদে রাজীব কুমারের নিয়োগের পর অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তারা রিয়্যাক্ট করার আগে প্রথম রিয়াকশন আপনার পক্ষ থেকে এসেছিল। যেমন আমরা দেখতে পেয়েছি আপনার সাম্প্রতিকতম সোশ্যাল মিডিয়া পোস্টে, যেখানে আপনি নিশানা করছেন গ্রুপবাজ স্বার্থপর নেতাদের। কোথাও কি এখানে দাঁড়িয়ে দলের লাইনের সঙ্গে আপনার লাইনের কোনো সংঘাত, বা সংঘাত শব্দটা যদি হার্শ হয়, কোনো দূরত্ব, ব্যবধান এটা তৈরি হচ্ছে? মৌপিয়া, আমি তো বড় নেতা নই। আমি অতীতে রাজনীতি করেছি, পরবর্তীকালে দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, তারপরে আবার সক্রিয় রাজনীতিতে। দু একটা সমস্যাও হচ্ছে। যেমন আমি যেভাবে বিষয়গুলো দেখব সেটা হয়তো পুরোটা সবসময় পার্টি লাইনের মধ্যে পড়ছে না। আবার আর একটা সমস্যা হচ্ছে, এই পার্টি লাইনের বাধ্যবাধকতার জন্য হয়তো আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক। আমি উদাহরণ দিচ্ছি, ধরা যাক এক সময় দাদা ভাইয়ের মতো সম্পর্ক ছিল আমার মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এরকম বিজেপিতেও কয়েকজন আছেন, কয়েকজন সিপিএমে আছেন, কয়েকজন কংগ্রেসে আছেন, কয়েকজন তার বাইরে কোথাও আছেন। এখন আমি এই বাধ্যবাধকতায় যখন তারা আমার দলকে বা আমার নেতা নেত্রীকে আক্রমণ করছেন, আমি তাদের অ্যাগ্রেসিভলি আক্রমণ করতে গিয়ে আমি আমার ভালো সম্পর্কগুলোকে, আমার সঙ্গে তাদের সব দূরত্ব হয়ে যাচ্ছে। অথচ আমার দলের একাধিক নেতা নেত্রী তারা আগাগোড়া একটা ভারসাম্যের রাজনীতি, অথবা সেটা খানিকটা কতটা বাঁচিয়ে বলা যায়, একুল রইল অকুল রইল গোল গোল করে। আমি উদাহরণ দিচ্ছি, ধরা যাক শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্ব বা ব্যক্তিগত শত্রুতা কোনোটাই নেই। শুভেন্দু আমার দলকে যেভাবে চলে গেছে, আক্রমণ করেছে, আমি আমার দলের হয়ে সেটা কাউন্টার করেছি। ও উগ্রভাবে বলে, আমি উগ্রভাবে বলি। এবার আমার বহু নেতা বা নেত্রী
তারা কিন্তু সেইভাবে যখন মমতা দিকে বা অভিষেককে আক্রমণ করা হচ্ছে তারা সেভাবে রিয়াক্ট করে না। মাঝখান থেকে হচ্ছে এই যে আমার সঙ্গে যাদের ভালো সম্পর্ক ছিল, ধরা যাক মিঠুনদা, ধরা যাক একজন শ্রীমান স্টুডিওতেই বসে আছে তোমাদের, সম্ভবত আমি এই মুহূর্তে টিভির দিকে নজর রাখতে পারছি না, আমি যা শুনেছি, এরকম অন্য যারা আছেন, আমার ব্যক্তিগত সম্পর্কগুলো আমি কোথাও নষ্ট করে ফেলেছি, কোথাও একটা দাঁড়াতে হয়। এবার সেটা সম্ভবত এবার ওর সঙ্গে তো আমার ঝামেলাটা কোথায়? ঝামেলাটা এই মানে ওর জায়গা ও চলে যাওয়া, তারপর থেকে তো এর বাইরে তো নয়, মানে তার বাইরে আমি অন্তত আমার থেকে কোনো ঝামেলা নেই। যাই হোক, সেগুলো অন্য বিষয়, আমি এটা আবার ফিরে আসবো উত্তর কলকাতার প্রসঙ্গে এলে। কিন্তু এবার তারপরে আরও অনেক কিছু ঘটনা ঘটতে ঘটতে, ধরা যাক উত্তর কলকাতায় যে কেউ বলছেন গতকাল একটা মিটিং ছিল, আমাকে ডাকা হয়নি। মৌপিয়া, একটা মিটিংয়ে কোনো ব্যক্তিকে ডাকা হলো কি না হলো তার উপর মান অভিমান হয় না। এইসব পলিটিক্স করার পাত্র আমি নই, আমি স্বর্গ নরক দেখে এসেছি। কিন্তু কিছু কিছু ঘটনা উত্তর কলকাতায় চলছে। কয়েকদিন আগে 45 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে, এরম কয়েকটা পকেটে যারা সাংসদের কাছে ন্যায় বিচার পাচ্ছেন না, তারা কয়েকজন অন্য কারুর কাছে যাচ্ছেন, তার মধ্যে হয়তো আমি একজন পড়ে যাচ্ছি। এবার সাংসদ তাদের উপর বিরক্ত হচ্ছেন, সেই কারণেই এইসব বৈঠকে ডাকা না ডাকা, বৈঠকে ডাকাটা বড় কথা নয়, এই প্রবলেমগুলো। ধরা যাক, আমি যদি তর্কের খাতিরেও ধরি, সজল অ্যাক্টিভ ছেলে, সক্রিয় রাজনীতি করা ছেলে। সজল 50 নম্বর ওয়ার্ডে যদি আমার পার্টি সুদীপ ব্যানার্জি ওর অস্তিত্বটাকে স্বীকার করতেন, স্বীকৃতি দিতেন, রাজনৈতিক স্বীকৃতিটা পেত, তাহলে তাকে বিজেপিতে যেতে হতো না। যেদিনকে পুলিশকে দিয়ে আমাদের পার্টিরই কেউ বা কারাই, সুদীপবাবুর লোকেরা ওর বাড়ির দরজা ভেঙেছে, মৌপিয়া, আমি সেদিন পার্টির মুখপাত্র হওয়া সত্ত্বেও টুইট করে প্রতিবাদ করেছিলাম যে এটা হতে পারে না। বাড়িতে যেদিন পুলিশ গেছে সেদিনও আমি টুইট করে প্রতিবাদ করেছিলাম। ফলে এবার আজকে সজল সেই জায়গাটা স্পেসে একটা ভালো রাজনীতি করছে, তার দিক থেকে সে রাজনীতি করছে, তাকে স্বীকৃতি দেওয়াটাও সুদীপদা দিলেন না, আবার তাকে হারাবার ক্ষমতাও সুদীপ ব্যানার্জি নয়না ব্যানার্জির হলো না। তো সে সাকসেসফুলি তার পলিটিক্স করছে। এইরকম কিছু প্রবলেম উত্তর কলকাতার বেশ কিছু জায়গায় তৈরি হয়ে আছে। এটা 45 নম্বরে একটা অ্যাকিউট প্রবলেমে গেছিল, আরো খুবই আক্রমণাত্মক, খুবই কস্টিক শব্দ ব্যবহার করেছেন উত্তর কলকাতার সাংসদকে নিয়ে। আপনি বলেছেন যে বড় সাইজের শেখ শাহজাহান, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা টানা সেটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা তার গভীরতা, সেটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। আপনি বলছেন মোদি ভক্ত, মোদির দয়াতেই নাকি তিনি রোজভ্যালি কাণ্ড থেকে রেহাই পেয়ে আছেন। আমি বলছি 42টা আসনের মধ্যে 41টা আসনে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূলের প্রার্থীর। বিজেপির বিরুদ্ধে লড়বে ঘাসের উপর জোড়া ফুল। আর উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী, একটা পদ্মফুল চিহ্নে লড়বে সম্ভবত সজল ঘোষ, আর অন্যটা ঘাসফুল চিহ্নে 78-79 বছর বয়সে আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়ার ইচ্ছা। তো যারা অরিজিনালি ভোট দেবেন, যারা সত্যি বিজেপিকে চাইবেন, তারা অরিজিনাল বিজেপিকে চাইবেন, আর যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চাইবেন তারা প্রকৃত বিজেপির বিরোধী। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাপ্রুভড একটা প্রার্থী তালিকা, যে প্রার্থী তালিকা নিয়ে নিশ্চয়ই এতক্ষণে কাজ চলছে, এবং সেই প্রার্থী তালিকায় ডেফিনেটলি এই দুজনের অ্যাপ্রুভাল থাকবে। আপনি এখনও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার নেতা নেত্রী, এহেন একজন নেতা বিজেপির হয়ে যিনি আসলে লড়বেন ঘাসফুল চিহ্নে, তার নাম যদি সেই তালিকায় থাকে, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের রাজনৈতিক চিন্তাভাবনা, সেটা নিয়েই আপনি আসলে প্রশ্ন তুলে দিচ্ছেন। মৌপিয়া, আপনি কটার থেকে আজকে অফিসে আছেন? মোটামুটি দুপুর থেকে। কটার সময় থেকে? তারপরে নরেন্দ্র মোদীর বক্তৃতাটা কানে গেছে? হ্যাঁ, অফকোর্স।
লোকসভার দলনেতা তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে গেলেন, লোকসভায় তৃণমূলের দলনেতার একটা স্টেটমেন্ট, একটা বাইট, একটা আক্রমণ, একটা পাল্টা টুইট এখনো পর্যন্ত আপনারা চ্যানেলে দেখাতে পেরেছেন? কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তো সে মানে সমস্ত ব্যাপারে তিনি খুব ভোকাল বা তিনি খুব টুইট করেন বা বাইট দেন এমনটাও তো না, তিনি তো সেরকমভাবে মুখপাত্র নন। মুখপাত্রের সঙ্গে কি সম্পর্ক? প্রধানমন্ত্রী এসে আক্রমণ করছে দলকে, মুখ্যমন্ত্রীকে, বাংলাকে, সেখানে বাংলার শাসক দলের লোকসভার দলনেতা আঙুল চুষবে? তাকে শিখিয়ে দিতে হবে? তাকে হাতে নাড়ু সাজিয়ে দিতে হবে? এটি হয় নাকি কখনো? এটা তো বিরাট প্রবলেম। লোকসভার দলনেতা সচিব হচ্ছেন তপন ঘোষ, তার সহকারী তার সব কাজকর্ম দেখেন। তপন ঘোষের ছেলে হচ্ছে তমগ্ন ঘোষ, যে সুদীপবাবুকে কাকু বলে, এই জেঠু বলে, প্রণাম করে। সে হচ্ছে জেলা বিজেপি সভাপতি। সুদীপ ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়ছে, এটা মানতে হবে যে বিজেপির জেলা সভাপতির বাবা হচ্ছে তার সব থেকে কাছের সচিব। হয় এটা সম্ভব? ফলে এই আমি বলছি এটার সঙ্গে আমার ইস্তফার কোনো সম্পর্ক নেই, কিন্তু কোথাও একটা কনফিউশন, কোথাও একটা বাজে অনুভূতি কাজ করে। আমি আবার বলছি, এর সঙ্গে শুধুমাত্র গতকালের বৈঠকের কোনো সম্পর্ক নেই। তার যে জমি তৈরি হয়েছে 45 নম্বর ওয়ার্ডের ঘটনা, অমুকের ঘটনা, তমুকের ঘটনা, এই ঘটনা, এগুলো এবার সহ্য করা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য ক্ষেত্রে, বৃহত্তর ক্ষেত্রে যাদের সঙ্গে ভালো সম্পর্ক সেগুলো একদম মানে তলানিতে এসে যাচ্ছে। আমি এই জায়গাটায় আমি খানিকটা মনে হচ্ছে আমি মিসফিট, আমি নিজেকে খানিকটা গুটিয়ে নিচ্ছি। তার মানে আপনি নিজেকে খুব অজাতশত্রু ইমেজ রাখতে চান, এমনটা অন্তত আপনাকেও যতদিন ধরে আমি দেখেছি আমার অন্তত ব্যক্তিগতভাবে বা বৃহত্তর সংবাদ মাধ্যমের আপনার একজন সহকর্মী হিসেবে সেটা কখনো মনে হয়নি, বা একজন রাজনৈতিক। একটা প্রশ্ন আছে, আমার একটা উত্তর আছে, বলুন। আজকে হঠাৎ কেন এই তাগিদ যে লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে? এটা তো চলছে। এটা হঠাৎ কেন? যেদিন করতাম সেই দিনই হতো। যত ইলেকশন আসবে তত বেশি এই ধরনের সুদীপ বাবুরা বা এই ধরনের এরকম কিছু লোকজন আছে, তাদের আমি যে উত্তরটা দিচ্ছি, যে আপনি যেটা প্রশ্ন করলেন যে মমতাদি আর অভিষেক যখন প্রার্থী করবে সুদীপদাকে তখন কি করব, যতক্ষণ না প্রার্থী আবার হচ্ছেন আমরা দলকে বোঝাবার চেষ্টা করব যে এই প্রার্থী ঠিক নয়। আমি প্রার্থী হতে চাই না, কিন্তু বিকল্প যে কেউ সিনিয়র নেতা উত্তর কলকাতায় প্রার্থী হতে পারেন। আর যদি প্রার্থী তারপরেও সুদীপ বন্দ্যোপাধ্যায় হন, তাহলে ঘাসের ওপর জোড়া ফুল প্রতীকের দিকে তাকিয়ে করব। যেমন আমার সঙ্গে অতি সুসম্পর্ক থাকা সত্ত্বেও সজল ভোটে দাঁড়াবার পর আমাকে সেই ওয়ার্ডে 6টা মিটিংয়ের মধ্যে একটাই ঢুকতে হয়েছিল, আমার এটা দেখাতে যে আমি অন্তর্ঘাত করছি না। আমি ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে শ্রীমান সজলকে আক্রমণ করছি, এটা আমায় দেখাতে হয়েছিল। তো আমাকে পার্টি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী দেয় তো প্রার্থীর হয়ে প্রচার করব। প্রশ্নটা হচ্ছে কুণালদা, আমি আপনার কথা থেকে কিউ নিচ্ছি যে এটা তো ঠিকই, আবারও আমি টাইমিংয়ে ফিরে যাচ্ছি। সামনেই লোকসভা নির্বাচন এবং যে কোনো মুহূর্তে প্রার্থী তালিকা, নির্বাচনের দিন ঘোষণা হবে, প্রার্থী তালিকা প্রকাশ করবে বিভিন্ন রাজনৈতিক দল। কোথাও যদি আমি মনে করি, আমার মনে হয় যে আসলে এটা একটা প্রেশার ট্যাকটিক্স, যে নবীন প্রবীণ দ্বন্দ্ব আমরা সাম্প্রতিক অতীতে দেখে আসছি, এবং অনেক সময় এ প্রশ্ন উঠছে যে সিনিয়ররা তারা কতদিন আর তাদের পদ আঁকড়ে থাকবেন। এখনও পর্যন্ত নবীন ব্রিগেডের দাবি মতো 1 person 1 post, যেটা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় জি 24 ঘন্টাকে দেওয়া ইন্টারভিউয়ে তিনি বলেছিলেন যে করে দেখাবেন, সেটা এখনও অবধি করা যায়নি। সেখানে দাঁড়িয়ে এটা প্রেশার ট্যাকটিক্স নির্বাচনের প্রার্থী তালিকার আগে নবীন ব্রিগেডের, ভুল বলবো? না, এটা কোনো প্রেশারের ব্যাপার নেই। এটা নবীন ব্রিগেডের কোনো সম্পর্ক নেই। ইন্ডিভিজুয়াল কুণাল ঘোষের সিদ্ধান্ত নাকি নবীন ব্রিগেডের কৌশল? সম্পূর্ণ আমার ব্যক্তিগত এটা একদম ব্যক্তিগতভাবে কোথাও না কোথাও কোনো না কোনো সময় এসে একটু সংযত হতে হতো। আমার বহু শুভানুধ্যায়ী সেগুলো জানিয়েছেন
এবং কিছু কিছু ঘটনার পর আমার মনে হয়েছে কোথাও একটা দাঁড়ানো উচিত, আমি সেটা করেছি। আর আপনি যদি বলেন তাহলে দলকে 100 বার বলবো যে এই প্রবীণ মানে কি, শুধু প্রবীণ ভাববেন না, শুধু প্রবীণ ভাববেন না, এদের চাহিদাটা ভাবুন। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, একে যতদিন বাঁচবেন ততদিন একে টিকিট দিতে হবে, যতদিন বাঁচবেন এই স্ত্রীকে টিকিট দিতে হবে। এই স্ত্রী এত বড় অপদার্থ বিধায়ক যে কলকাতার উপর একজন বিধায়কের আন্ডারে দুটো ওয়ার্ড, একটা কংগ্রেস জিতে যায়, একটা বিজেপি জিতে যায়। আপনি ভাবুন, যিনি এমপি তিনি বলছেন আমাকে জেলার সভাপতি করতে হবে, তিনি বলছেন চেয়ারম্যান কাউকে করা চলবে না, ওটাও আমি ছড়ি ঘোরাবো। 10 বছর 12 বছরে একটা জেলার পার্টি অফিস করেননি। ক্যালকাটা বয়েজ স্কুলে একটা ফ্ল্যাট দখল করে তিনি থাকেন, তাকে তার মিশন পারমিশন দিয়েছে, কিন্তু স্কুলের মধ্যে একটা পার্টি অফিস করেছেন উনি, যেটা কোনো স্কুলে হতে পারে না। স্কুল কর্তৃপক্ষের উচিত প্রভাবশালীদের কাছে মাথা নত না করে পুলিশকে বলে ওই পার্টি অফিস, একটা স্কুলের মধ্যে কেন পার্টি অফিস থাকবে মৌপিয়া? কেন ক্যালকাটা বয়েজের মতো একটা স্কুলে বাড়ির বৈঠকখানার মতো তৃণমূলের পার্টি অফিস করে রেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? এই প্রসঙ্গগুলো নেতৃত্বকে জানাননি? পার্টি অফিস আজকে যেগুলো আপনি বলছেন জি 24 ঘন্টায়, সেগুলো আপনি, আপনার সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক এবং তারা অ্যাক্সেসিবল আপনার কাছে, এই প্রসঙ্গগুলো তাদের জানাননি? আর একটা মজা আছে, আর একটা মজা আছে যে 2009 সালে যখন সুদীপবাবু তার আগে পার্টির বাইরে গেছিলেন, নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূলকে হারাতে, এরপরে যখন 2009 এই সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার কাছে এসেছিলেন, ঈশ্বর এবং মমতা ব্যানার্জি সাক্ষী, আমি টাইম করে মমতাদির কাছে দিল্লির বাড়িতে MS ফ্ল্যাটে নিয়ে গেছিলাম, ডিনার টেবিলে হাত ধরে বলেছিলেন মমতা আর করবো না, ভুল হয়ে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার তৃণমূলের দরজাটা ঢুকিয়ে মমতাদির ঘর অবধি আমি নিয়ে গেছিলাম। আপনার প্রশ্নের উত্তরে বলি, যা যা জানাবার দলকে জানানো হয়েছে, রেমেডি হচ্ছে না, জোরে বলছি, তাতেও যদি কারোর অসুবিধা হয় আমার বিরুদ্ধে যা ইচ্ছা ব্যবস্থা যে কেউ নিতে পারে। এই আপনার সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার পর, এবং আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপও লিভ করে গেছেন বলে আমরা জানতে পেরেছি, এরপর শীর্ষ নেতৃত্বের তরফ থেকে আপনার কাছে কোনো ফোন আসেনি, কোনো বার্তা আসেনি? বা আপনি যে হোয়াটসঅ্যাপ করেছিলেন? এখানে বলবো না, আমি শুধু এটুকু বলি, আমি আমার শীর্ষ নেত্রীকে, আমি আবার বলছি যে আমি আমার শীর্ষ নেত্রীকে জানিয়েছি, শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি। আমার তারপরে প্রতিক্রিয়ায় মনে হয়েছে তারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমার উপর তাদের আস্থা আছে, কিন্তু এটা আমি কোনো তাৎক্ষণিক দরাদরির জন্য করছি না, আমি ক্যান্ডিডেটও হচ্ছি না, আমার কোনো দাবি দাওয়া নেই, আমি নিজেকে একটু মুক্ত করতে চাইছি এই চাপ থেকে। আমার মিসফিট মনে হচ্ছে, আমি কিছু ভুল করেছি, আমি ঠিক পারফর্ম করতে পারছি না। মৌপিয়া, আমি মনে করি একজন মুখপাত্রের এইভাবে পারফর্ম করা উচিত যে আমার নেত্রী, আমার নেতার যে বাণী বা স্পিরিট, যে বক্তব্য, তার ভাইব্রেশন প্রত্যন্ত গ্রামের বুথ আগলে রাখা কর্মীকে উজ্জীবিত করবে। চেষ্টা করেছি সেইভাবে পারফর্ম করতে, কিন্তু আমার মনে হচ্ছে সিস্টেমটার মধ্যে কোথাও আমি মিসফিট, কিছু কিছু প্রবলেম চলছিল, কিছু কিছু ব্যাপার আমি সেটা এখানে বলতে চাই না, কোথাও কোথাও মন বা মগজ সাড়া দিতে চাইছে না। আমি কোনো দরাদরি করছি না, ভুল থাকলে আমার ভুল, দক্ষ লোকেরা দল চালাচ্ছেন, আমি শুধু একটু ব্যাকফুটে যেতে চাই। ইদানিংকালে তৃণমূল কংগ্রেস মুখপাত্রদের পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, অবশ্যই একটা সময়কাল পর্যন্ত পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে সাম্প্রতিকতম শেখ শাহজাহান, তাদের সমস্ত কৃতকর্মকে লাগাতার বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের ডিফেন্ড করে যেতে হয়। কোথাও কি এর কারণে একটা গ্লানি আসছে? গ্লানি না, পার্টি করতে গেলে পার্টির ভালোটাও নিতে হবে, পার্টির দায় দায়িত্ব পছন্দ না হলেও নিতে হবে, নইলে সে পার্টি ম্যান হতে পারে না, সেটা নিয়ে কোনো বক্তব্য নয়। আর মুখপাত্রর কাজই হচ্ছে, যে দলেরই হন, যে তার দলের ঠিক হোক বা ভুল হোক, তার দলের স্ট্যান্ডটা সঠিকভাবে মার্কেটিং করা, বিশ্বাসযোগ্যভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সব দলের মুখপাত্রদের এটা কাজ, কিন্তু এটা করতে করতে কোথাও কোথাও কোনো ইস্যুতে যদি কোনো প্রবলেম তৈরি হয়, সেটা সেই মুখপাত্রর নিজের প্রবলেম, ব্যক্তিগত প্রবলেম।
আমি হয়তো সেই ব্যক্তিগত জায়গাটায় কোথাও একটু জটিলতায় আছি, মেন্টাল ডিস্টারবেন্স আছে, তার সঙ্গে কিছু কিছু ঘটনা যোগ হয়ে গেছে। মানে গত কয়েকদিন আমি যে পার্টি অফিসে বসে কথা বলছি, আর আজ থেকে 6-7 দিন আগে এই পার্টি অফিসটা এই সময় মাঝ রাস্তা বন্ধ হয়ে গেছিল, এত ছেলে ছিল, উত্তর কলকাতারই ছেলে, কোনো একটা জায়গায় ন্যায় বিচার চাইতে এসেছিল। এরকম বহু ঘটনা ছোট 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 জুড়ে আছে, সবটা আমার এখতিয়ারে নেই। এই যে ছেলেগুলো চাকরি প্রার্থী ঘুরে বেড়ায়, আমাকে ভরসাস্থল হিসেবে আমার কাছে আসে, আমি তাদের আন্দোলনের চেষ্টা করি, আমার কোনো ক্ষমতা নেই, আমি চেষ্টা করি তাদের এ করার। কিন্তু একটা লেভেলের পর কোথাও একটা প্রবলেম হচ্ছে, কাউকে আমি দোষ দিচ্ছি না, কোনো সমস্যার সমাধান রাতারাতি কোনো সরকার করতে পারবে না। মমতাদি যথেষ্ট চেষ্টা করছেন, অভিষেক মাথার উপর আছে, আমার কোথাও প্রবলেম হচ্ছে, আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। কাঁথি তমলুক, আমরা সাম্প্রতিক অতীতে আপনাকে পূর্ব মেদিনীপুরে বেশ সিগনিফিক্যান্ট টাইম সেটা ব্যয় করতে দেখেছি, কিন্তু কাঁথি তমলুকের যে মিটিং, সেই মিটিংয়ে আপনাকে দেখা যায়নি বা আপনি ডাক পাননি, এটাও কি কোথাও অভিমানের জায়গা? আমায় বলা হয়নি, আমি জানতাম না। আমি আবার বলছি মৌপিয়া, আমি জীবনে যেখানে দাঁড়িয়ে আছি, এসব মান অভিমান এসব আমি ভুলে গেছি। এটা কঠিন রাজনীতির জায়গা, এখানে রহস্য দেখতে পাই, মান অভিমানের জায়গা নেই। যখন আমাকে বলা হয়েছিল দেখতে, আমি কৃতজ্ঞ পূর্ব মেদিনীপুরের নেতা নেত্রীদের কাছে, সহকর্মীদের কাছে। 7 দিনও হয়নি, আমি ওই নন্দীগ্রামে একজন মার খেয়েছিলেন, আমি ছুটে গেলাম, নন্দীগ্রাম থানায় বসলাম, ইত্যাদি ইত্যাদি। তো আজকে শুনলাম সেখানে ব্রিগেড চলো একটা সাংগঠনিক বৈঠক আছে, 2টো সাংগঠনিক জেলা মিলিয়ে, সেখানে আমি জানতাম না, আমাকে মেদিনীপুর থেকে অনেকে ফোন করেছেন যে দাদা আপনি আসছেন তো। আমি বললাম আমাকে বলা হয়নি, করে বড় নেতারা যাচ্ছেন, আমি কি বলবো। কাল রাত্রে আমার পার্টি প্রেসিডেন্ট বলেছেন অবশ্য, যে একদম বেশি রাতের দিকে, যে আমার হাতে কাজ না থাকলে যেন যাই, তা আমি যেতে পারিনি। কিন্তু এই 1-2 মিটিংয়ে ডাকা হলো কি ডাকা হলো না, তার উপর দাঁড়িয়ে আমার জীবনের এই স্বর্গনরক দেখার পর এই ইমোশনের উপর, অভিমানের উপর কোনো ডিসিশন কুণাল ঘোষ কোনো অবস্থায় নিচ্ছে না বা নেবে না। কিন্তু রহস্য লাগে, গোটা বিষয়টা একটা রহস্য লাগে, যে আমরা লড়াইটা চাই নাকি লড়াইটা দিতে যারা ব্যর্থ হয়েছে বা লড়াইটায় যারা হেরে যাওয়ার নেতৃত্ব দিয়েছে তাদের হাতে লড়াইটাকে আবার তুলে দিতে চাই। এই জায়গাটা কনফিউজড লাগে। আপনার কাছে আমি সব শেষে খুব ছোট ছোট 2টো জায়গায় আসবো। এক হচ্ছে ডেফিনেটলি এটা শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনার নিশানা বা তার সম্পর্কে আপনার অভিযোগ আছে এমনটা তো মনে হচ্ছে না। এই যে ধরুন মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গ তুললেন, এটা তো ঠিকই যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে এত জলঘোলা হলো প্রজাপতির সময়, কিন্তু তার পরের বছর অর্থাৎ এই সাম্প্রতিক কালে লাস্ট ডিসেম্বরে আমরা দেখলাম মিঠুনের কাবুলিওয়ালা সেই নন্দনে জায়গা করে নিল। এইসব বিষয়গুলো কি আপনাকে কোথাও হন্ট করছে? না না, হন্ট মানে কি, মিঠুনদা তো দেখো, মিঠুনদার সঙ্গে আমার যা সম্পর্ক ছিল এই বাংলায় কজনের সঙ্গে ছিল আমি জানি না। এখন এই রাজনীতি থেকেই এই তিক্ততাটা শুরু। এবার মিঠুনদা আমার নেতা নেত্রীকে আক্রমণ করবে, আমি তাকে কাউন্টার আক্রমণ করব, আমাদের একেবারে সম্পর্ক ছেদ হয়ে গেল, আর আমাদের বিশিষ্ট পরিচালকরা তাকে নিয়ে ছবি করবেন। হ্যাঁ, আর ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা তারা পার্টি স্ট্যান্ড নেবেন না পরিচালকদের ছবি করবেন, সেইটা নিয়ে মাথার চুল ছিঁড়ছেন। এই কনফিউশনটা কেন? ফলে তাহলে আমি মিঠুনদার কাছে আমি কেন সম্পর্ক নষ্ট করব? আমি তো করছি ব্যক্তিগত কারণে নয়। মিঠুনদার সঙ্গে, মিঠুনদা আমার দাদার মতো, আমাকে যদি মিঠুনদাকে আমি রাজনীতিতে আসি আমি মিঠুনদার সমালোচনা করব, কিন্তু আমার পার্টিরই একদল লোক তখন বলবে এটা তো পেশা, চলচ্চিত্র। আরে আমারও পেশা সাংবাদিকতা। তো তাহলে আমার পার্টির এমএলএ, আমার পার্টির এমপিরা মিঠুনদার সঙ্গে সুসম্পর্ক রাখবে, আর আমি মুখপাত্র বলে আমাকে মিঠুনদা সংক্রান্ত প্রশ্নে মিঠুনদাকে আক্রমণ করতে হবে। আমি হয়তো করতে হবে মুখপাত্র হিসেবে, সেটা করা উচিত। বাট মৌপিয়া, আমি ক্লান্ত, আমি হতাশ ভেবে কথা বলছি। দেবের ভেবে না, দেবের কথা বলছি। আমি হতাশ, আমি এই ভূমিকাটায় থাকতে চাইছি না। হ্যাঁ, 100 বার দেব, সোহম, রাজ চক্রবর্তী তারা তাদের পেশার কাজ করছেন, করতেই পারেন, আমি বারণ করার কেউ নেই। কিন্তু কথা হচ্ছে তাহলে একটা কমন স্ট্যান্ড থাকবে পার্টির। মিঠুনদার সঙ্গে আমি কি করে ভুলবো
যে মিঠুনদার কঠিন যখন মানে সময় গেছে বাংলায়, তখন ছোট ভাইয়ের মতো আমি পাশে ছিলাম। আবার আমার মা অসুস্থ শুনে ক্যাপিটাল নার্সিংহোমের আইসিসিউতে শুটিং ফেলে মিঠুনদা এসে বসেছিলেন। কিন্তু এই তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে আমি সেগুলো মনে রাখিনি মৌপিয়া। আমি ব্যক্তিগত ইমোশন ভুলে তখন মিঠুনদাকে অ্যাটাক করছি, এবং আমি বাজি ফেলে বলতে পারি আমি যেদিন যখন যেখানে এই মিঠুন চক্রবর্তীর সামনে দাঁড়াবো, ঘরে যে কজন থাকুক তাদের বেরিয়ে যেতে হবে, কারণ মিঠুনদা আর আমিই কথা বলবো। কিন্তু সেটা হচ্ছে না, তার কারণ হচ্ছে এই রাজনৈতিক বাধ্যবাধকতা। আমি এটা আর বহন করতে পারছি না, আমি করব না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে কুণালদা, আমরা খুব সম্প্রতি একটা দৃশ্যপট খুব কমন আমাদের চোখের সামনে যেটা ভাসে, যে আপনারা দাঁড়িয়ে একটা পথসভা করছেন, শুভেন্দু অধিকারীর গাড়ি যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আপনারা খুব আপত্তিকর একটা স্লোগান দিচ্ছেন এবং শুভেন্দু অধিকারী তিনি জানলা দিয়ে তার মুখ বার করে তিনি রিয়্যাক্ট করছেন। তো এগুলো এখন কি আজকে দিনে দাঁড়িয়ে আপনার এই রিয়েলাইজেশনের পর কোথাও কি মনে হচ্ছে আক্ষেপ রয়েছে এটা নিয়ে? এবং কালকে যদি এই একই দৃশ্যপট তৈরি হয় যে কুণাল ঘোষ দাঁড়িয়ে রয়েছেন এবং শুভেন্দু অধিকারীর গাড়ি যাচ্ছে, সেক্ষেত্রে কি আমরা এর রিপিটেশন আর দেখবো না, এটা আশা করতে পারি? না না, সেরকম কোনো বিষয় নয়, কারণ এটা একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকবে। আমি একটা পজিশনে, আমাদের ছেলেরা ওকে বলতে পেরেছে, ওদের ছেলেরা কোনো পজিশন পেলে তাহলে আমাকে সেটা খোলা মনে শুনতে হবে, এটা তো কোনো কাজের কথা নয়। কিন্তু এইখানে কথা হচ্ছে যে শুভেন্দুর সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই, ও আমার ব্যক্তিগত বন্ধুও নয়, আমার ব্যক্তিগত শত্রু নয়, বরং একটা মানে বন্ধুর সম্পর্কই ছিল। যেটা হয়েছে সেটা হচ্ছে ও আমার পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে, ও মমতাদিকে অভিষেককে অ্যাটাক করে, আমি পার্টির সৈনিক হিসেবে আমি ওকে পাল্টা অ্যাটাক করি। কিন্তু আমার পার্টিরই বেশ কিছু লোক তাদের বিজেপির শীর্ষ নেতাদের বা বড় নেতাদের বিরুদ্ধে তাদের মুখ থেকে কোনো শব্দ দেখা যায় না, শব্দ শোনা যায় না। তাহলে আমি কেন আমি বারবার শুভেন্দুর সঙ্গে আমি ঝগড়াটাকে আমিও গোল গোল কথা বলবো, বিজেপির নীতি, বিজেপিকে আপনারা ভোট দেবেন না, আমি কেন তাহলে বারবার ব্যক্তিগতভাবে এই শত্রুতাটার রাস্তা আমি বারবার যাব কেন? যখন যাওয়ার আমি তো না ভেবে চিনতে দলের স্বার্থে যাচ্ছি। কিন্তু দলের আরও 4 জন নেতা, আরও 5 জন নেতা, মমতাদি যান, অভিষেক লড়াই করছে, আরও 2-1 জন বলছে, কিন্তু বাকিরা যারা তথাকথিত প্রথম সারির নেতা, তাদের ভাষণে যদি মুখে শুভেন্দুর নাম না শোনা যায়, আমি কেন তাহলে শুভেন্দুর সঙ্গে শত্রুতা নিতে যাবো? আমার বন্ধুত্ব আমি নষ্ট করব কেন? ও আমার উপকারও লাগবে না, অপকার কি করতে পারবে আমি জানি না, বাট আমি কেন শুধুমাত্র এই ঝামেলাটার মধ্যে ঢুকতে যাব? কুণালদা, অনেক ধন্যবাদ। কুণাল ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং তার যে অবস্থান, সেই অবস্থানটা ব্যাখ্যা করলেন। নিঃসন্দেহে এই ঘটনা চূড়ান্ত একটা রাজনৈতিক মহলে জল্পনার জন্ম দিয়েছে। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশানর চ্যাটার্জি, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি শুরুতে একবার আপনাদের দেখাবো, আমরা কুণাল ঘোষের বিস্তারিত লাইভ সাক্ষাৎকার দেখলাম, একটু দেখাবো যে আজকে দলীয় 2 পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জানালেন কুণাল ঘোষ। দেখুন। রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলির আরামবাগে জনসভা থেকে সন্দেশখালী ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে একের পর এক তো। সম্প্রতি সন্দেশখালী ও দুর্নীতি ইস্যু নিয়ে দলের হয়ে ব্যাট ধরে বিরোধীদের চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করতে শোনা গিয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে। কিন্তু শুক্রবার ভিন্ন কারণে শিরোনামে তিনি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্রের পদে ছিলেন কুণাল, কিন্তু বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই 2 পদ ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। ছেড়েছেন তার সরকারি নিরাপত্তাও। কিন্তু কেন? জোড়াফুল শিবিরের অন্দরের খবর, তৃণমূলের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার রাতে উত্তর কলকাতার নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে ডাক পাননি কুণাল, তাতেই তিনি ক্ষুব্ধ। এরপরই ঘটান বিস্ফোরণ। সন্দেশখালীতে শাহজাহান যদি ধরা পড়ে থাকে, তাহলে আজকে বলা হচ্ছে আমরা জানতাম না, তেমনি উত্তর কলকাতাটায় সুদীপদা একটা বড় সাইজের শাহজাহান। তো এখন সেটা পরে যদি কেউ বলে
যে জানতাম না দলকে সমস্ত রকম জানানো হয়েছে, তারপরেও যদি কেউ বলে জানতুম না, ভবিষ্যতে আবার দেখা যাবে না। ও তো মোদির ভক্ত, ও তো মোদি ভক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও তো বহরমপুরের নেতা। তো ক্ষমতা থাকলে বহরমপুরে গিয়ে অধীর চৌধুরীর এগেনস্টে লড়ুক না। বিজেপির লোক, বিজেপির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজ ভ্যালি কেস থেকে বাঁচিয়ে রেখেছে মোদি সরকার। আমি সাংগঠনিকভাবে রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র। কোথাও একটা মনে হচ্ছে একটা আমি মিসফিট হয়ে যাচ্ছি, আমার কোথাও সমস্যা হচ্ছে এবং আনুষঙ্গিক আরও কিছু সমস্যার কথা মনে হচ্ছে। এই প্রথম নয়, এর আগেও দল তো বটেই, এমনকি রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়েও ভিন্ন সুর শোনা গিয়েছে তৃণমূল নেতা কুণালের গলায়। রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হবার পর কিছুটা তির্যক সুরে কুণাল বলেন, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন, শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। সম্প্রতি তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বে বারবার নতুন প্রজন্মের হয়ে প্রকাশ্যে সওয়াল করেছেন কুণাল। এবার তাঁকে ফের একবার দেখা গেল অন্য ভূমিকায়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি দেখলাম যে কুণাল ঘোষ তিনি বারবার সজল ঘোষের প্রসঙ্গ তুললেন এবং এই যে কুণালদার আজকের যে বোধোদয় হয়েছে, কুণালদা মনে করছেন যে ব্যক্তিগত সম্পর্ক বিভিন্ন সময় তিনি দলের হয়ে ব্যাট করতে গিয়ে ভীষণভাবে নষ্ট করেছেন। আমি এখন দেখুন, তার নষ্ট, তার কষ্ট, এসব নিয়ে আমি কি আলোচনা করব? এখন ওনার কখন বোধের উদয় হয়, কখন বোধ অস্ত যায়, এটা আমি বলতে পারবো না। আজকে বলছেন শাহজাহান, কালকে যে বলবেন না, উনি বললে দিন। উনি তো বললেন যে সজলের হয়ে আমাকে মিটিং করতে যেতে হয়েছিল। সজলের হয়ে না, মানে সজলের বিরুদ্ধে, সরি মাফ করবেন, সজলের বিরুদ্ধে, মানে বোঝালেন সজলের হয়ে প্র্যাকটিক্যালি যে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আমি গেছিলাম। হ্যাঁ, তো আজকে বলছেন শাহজাহান, কি গ্যারেন্টি আছে যে কালকে বলবেন না সারে জাহাঁ সে আচ্ছা? হ্যাঁ, এই কথা সারে জাহাঁ সে আচ্ছা না বলার কি, সারে জাহাঁ সে আচ্ছা তো সবাই বলে। একে সুদীপকে, যাকে শাহজাহান বলেছে, তাকে আবার বলবে সারে জাহাঁ সে আচ্ছা। এই আজ যে মমতা ব্যানার্জিকে আপনি বলুন, শুভেন্দু অধিকারী যত গাল দিয়েছেন, যদি আপনাদের কথায়, তার থেকে অন্তত 4 গুণ বেশি গাল দিয়েছেন এক একটা পর্যায়ে। এর আরো অতীতে যদি যান, সুদূর অতীতে যদি যান, তাহলে দেখবেন তখন প্রিন্ট মিডিয়ায়, আর এখন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম দিয়ে তিনি লড়াই করছেন। এখন মানে আপনি দেখবেন যত ইলেকট্রনিক মিডিয়াতেও তিনি বলেছেন, তাকে যখন নিয়ে যাওয়া, হ্যাঁ সেটাই তো বলছি, যত উনি গাল দিয়েছেন তত গাল কেউ এখন অব্দি দিতে পারেনি। তো ইনি আবার তাকে কাকিমা, মাসিমা, মা, জেঠিমা বলে ডাকছে, দিদি বলে ডাকছে। কাল যে আরো কিছু বলবে না, কোনো গ্যারেন্টি নেই। পুরো চাইনিজ আইটেম, আমি এটা নিয়ে কোনো কথা বলবো আমি শেষ করে নিই। আর কতগুলো জিনিস প্রশ্ন কিন্তু উনি ছুঁড়ে দিয়ে গেছেন, সেটা হচ্ছে সংযত হতে হবে। তার মানে এতদিন যা যা করেছিলেন সেখানে উনি অসংযত ছিলেন। উনি বলেছেন 2টো ওয়ার্ডে হারলে সে অপদার্থ, নিশ্চয়ই তো। আর নিজের বুথে হারলে সে কেমন পদার্থ, এটা উত্তর ওনাকেই দিতে হবে, দলকে দিতে হবে। বলছে যে স্কুলে ওয়ার্ড অফিস, এই পার্টি অফিস, আজকে এটা বৈশাখাকে জবাব দিতে হবে। স্কুলের ভেতর রাজনীতি, স্কুলের ভেতর পার্টি অফিস কেমন করে হলো? আসবো সৈকত। আমি বলছি, এই ফাগুনে আষাঢ়ে গল্পের কাহিনী 8টার প্রাইম টাইমে গোটা রাজ্যের মানুষ দেখছেন যে এই কুণাল বাবুরা প্রতি মুহূর্তে এই রাজ্যের মানুষকে কিভাবে বোকা বানিয়েছেন। আসলে কুণালবাবু সত্যি কথা বলেছেন যে স্পোর্টসম্যানশিপ মানে রাজনীতিটা খেলা তাদের কাছে। আসলে বারবার বলেছেন যে অ্যাক্ট করতে হয়। আমি তো বলছি যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বা বিজেপির প্রতিনিধিরা প্রতিনিয়ত মানুষের সামনে অভিনয় করছেন। এই যে আপনারা বারে বারে আলোচনা করতেন, আমরা বলতাম যে দিদির মাথায় দাদার হাত, তার জন্যই কেউ খাচ্ছে না জেলের ভাত। আজকে তো প্রমাণিত হচ্ছে, দিনের পর দিন দিনের আলোতে সামনে আসছে সেটিংটা কতটা গভীরে। আপনি যখন এই আলোচনা করছেন তার কিছুক্ষণ আগে রাজভবনে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে। দিনটা শুরু হলো কিভাবে? ইডি ডেকে পাঠানো 8 বার, সম্ভবত 11 বার ইডি ডেকে পাঠানো, হাজিরা দেওয়ার জন্য তলব করা এমন একজন মন্ত্রী যাকে গত 1-2 মাসে কোথাও দেখা যায়নি, তিনি ফুলের বুকে নিয়ে হাজির হলেন অন্ডাল এয়ারপোর্টে। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, দিদি পাঠিয়েছে দাদাকে স্বাগত জানাতে, ইডি খুঁজে, প্রোটোকল, আমি বললাম তো প্রোটোকল। তিনি 11 বার হাজিরা এড়িয়ে গেছেন, তার বেলায় ইডি গ্রেপ্তার করতে পারে না। আমি বলছি কিরকম আন্ডারস্ট্যান্ডিং, কিরকম সেটিং।
আজকে মনে পড়ছে সৌজন্য সাক্ষাৎ রাজভবনে, আরেকবার মনে পড়েছিল যখন ভুবনেশ্বরে এক টেবিলে অমিত শাহর সঙ্গে খাচ্ছিলেন, যখন গোটা দেশ জুড়ে এনআরসি সিএ বিরোধী আন্দোলন হচ্ছিল। ভোট এসছে, আসলে ভোটের টিকিটের লড়াই। 75-25 কাটমানির মধু ভান্ডার, এই যে শাহজাহান কোড আনকোড ব্যবহার করলেন, তার মানে শাহজাহানের ঘটনা সন্দেশখালীতে সত্যি। তাহলে এই যে গত সপ্তাহ জুড়ে মুপিয়াদি তোমরা 24-এ কুণালদার বাইক দেখাতে শাহজাহানের পক্ষে ডিপেন্ড করছে, এবং কি নির্লজ্জভাবে কুণালদা তৃণমূলের মুখপত্র হয়ে সন্দেশখালী শাহজাহানকে ডিফেন্ড করতে গিয়ে সন্দেশখালীর মা বোনেদের দিকে কুরুচিকর ইঙ্গিত করেছিলেন, যে তাদের রাত্রিবেলা করে কিভাবে অভিনয় করছে, ঘোমটার আড়ালে কেন মুখ খুলবেন না, কত কুরুচিকর আক্রমণ ছিল। আচ্ছা আপনি বলুন তো, আমরা রাজনীতির বাইরে সমাজবদ্ধ জীব নয়? রাজনীতি রাজনীতির মুখপত্র, রাজনৈতিক দলের মুখপত্র হওয়া মানে কি সমাজের প্রতি দায়বদ্ধতা, আমার মিনিমাম রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটি, এইটা আমরা ভুলে যাব? সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনের বিরুদ্ধে আমার মত থাকতে পারে, কিন্তু যিনি এতদিন দলের হয়ে এইরকম ভূমিকা পালন করলেন, আজকে তার মনে হলো যে গোটা রাজ্য জুড়ে 42টা লোকসভা কেন্দ্রে একটা সিটে নাকি বিজেপির দুটো প্রার্থী। আমরা বলছি না, আমি শুধু এইটু বলতে পারি যে কুণালের আজকের যে ইন্টারভিউ তোমরা নিলে তাতে দিক খুলে গেছে। আমরা যে কথা বলেছিলাম, সৈকত ঠিকই বলছিল, আমরা যে কথা দিনের পর দিন বলেছি যে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির একটা দুর্ধর্ষ বোঝাপড়া আছে, সেটাও স্বীকার করলো প্রকারান্তে। কারণ হলো এই যে দুটো মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তমগ্নর কথা বললো, আমরা এটা আগেও বলেছিলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে রেখেছে যদি আমি টিকিট না পাই তাহলে তমগ্নকে প্রেসিডেন্ট করে রাখো, আমি বিজেপিতে চলে যাব, তমগ্ন থাকলে পরে আমার জিতে আসতে সুবিধা হবে বিজেপিতে গিয়ে। তার মানে বিজেপি সুদীপদার কথা শুনছে, কুণালের কথা বাস্তব কথা বলেছে কুণাল। কিন্তু এটাও ঠিক যে পশ্চিমবাংলার মাটিতে যদি সত্যি সত্যি অল্টারনেটিভ হতে হয় তাহলে বিজেপি নয়। আজকে কুণালের কথাতে বেরোলো, পুরো কুণাল বলছে আমি ভারসাম্য রাখতে পারছি না, কারণ সবাই বিজেপির সাথে সুন্দর রিলেশন রাখছে, আমি একমাত্র সবার শত্রু হচ্ছি। ঠিকই তো কথা, এই কথাই তো আমরা বলছি যে সবাই সেটিং এ আছে, নাহলে পরে বৈশাখার কাছে আসি, বৈশাখার দলের মধ্যে আমি একবারও আসিনি, একটু কনসিডার করবে, সেটা হচ্ছে 10 সেকেন্ড লাগবে না। আমার বক্তব্য হচ্ছে, আমি ওনার সব বক্তব্য শুনেছি, আমি কোনো বক্তব্যে আমার প্রোটেস্ট জানাইনি। এটা প্রোটেস্টটা হচ্ছে তমগ্নর নাম আর তার বাবার নাম যেভাবে জড়ানো হচ্ছে, এটা ঠিক নয়। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে। না, আমার বৈশাখার কাছে প্রশ্ন। বৈশাখা, এই যে দলের মধ্যে আমরা দেখলাম সবচেয়ে ভোকাল, সবচেয়ে অ্যাগ্রেসিভ যে মুখপাত্র, তিনি এই মুহূর্তে বেসুর এবং তিনি মুখপাত্র এবং রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। শুধু তাই না, তিনি বিস্ফোরক সমস্ত অভিযোগ আনছেন। তিনি বলছেন যে এখন বলছে যে শাহজাহানের ব্যাপার জানতো না, এই কিছুদিন পরে দেখা যাবে যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় এই উত্তর কলকাতার শাহজাহান এই সম্পর্কে বলা সত্ত্বেও কেউ কিছু শুনছে না। ধরুন আমি যতটুকু বুঝেছি, কুণাল একটা ইমোশনাল এবং সেন্টিমেন্টাল রিয়াকশন হয়েছে এবং ও পথ ছেড়ে দিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছে। এবার কুণালের কিছু বক্তব্য আছে, এবার যাদের বিরুদ্ধে বক্তব্য নিশ্চিত এটা দেখা হবে। কিন্তু আমি বলবো এই সিপিএম আর কংগ্রেস আর যারাই বা এই ধরনের কথা বলে বাজারটাকে গরম করছেন, কালকে আবার তারা এক জায়গায় থাকবেন না। যারা প্রাইম মিনিস্টারের কথাটাকে অ্যাপ্রিসিয়েট করছেন সিপিএম আর কংগ্রেস, তাদের যে সমস্ত সিপিএম এর রিজিমে হয়েছিল সেই বিষয়গুলো তারা আলোচনা করতে চান না। তাদের সময় আপনাদের কথার মাঝখানে আমরা তো বলিনি, প্রাইম মিনিস্টার এসে বাংলাকে বদনাম করছেন, বাংলার সম্পর্কে কথা বলছেন, কিন্তু তিনি লোকসভায় আপনাদের দলনেতা তিনি চুপ আছেন কেন? কুণাল ঘোষিত প্রশ্ন তুলছেন। দেখুন, প্রাইম মিনিস্টারের নিজের ডবল ইঞ্জিন সরকার যে যে জায়গায় আছে, মণিপুর থেকে গুজরাট, উন্নাও থেকে হাতরাস, উনি নিজে আগে বলুন, উনি নিজে জায়গায় দায়িত্বে আছে, সেখানে মেয়েদেরকে আপনাদের সাংসদকে নিয়ে আপনাদের মুখপাত্র এই মুহূর্তে পদ থেকে, এক সেকেন্ড শুভাশিস, আমায় কথা বলতে দিন। তিনি বলছেন যে মোদি ভক্ত, প্রধানমন্ত্রীর দয়ায় রোজভ্যালি থেকে বেঁচে আছে। দেখুন, উনি তো এখন বললেন, আপনি আমাদের দেখালেন, আমি দেখলাম। বলছেন উত্তর কলকাতায় যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়ন পান, তাহলে আসলে বিজেপির দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজন জোড়াফুল চিহ্নে, একজন পদ্মফুল চিহ্নে। না, আপনারা এটা বলে এটা কি প্রমাণ করতে চাইছেন? এটা তো কংগ্রেস অনেকদিন ধরে নানান কথা বলে আসছে, মানুষটাকে গ্রহণ করেনি। না, কুণাল ঘোষ বলছেন সুদীপদার নামে বলেছে, তৃণমূল পার্টির নামে বলেনি। আপনি তো গোটাটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
আরে আমরাও তো প্রশ্ন করতে এই যে ধানতলা বানতলা বিরাটি সেটা আলোচনায় আসে না, পরবর্তীতে চলে যাচ্ছ। মণিপুর, না, না, উন্নাও, আপনি কুণাল অত্রাস, ঘোষের এই গুজরাটে বক্তব্যটাকে বিলকুল সমর্থন বাংলা করেন না আছে। সমর্থন করেন না? আপনি কুণাল ঘোষের এই অবস্থানে না, কুণাল ঘোষ তো নিজেও বললেন এটা আমার ব্যক্তিগত ধ্যান ধারণা থেকে বলছি, এটা আমার যে দলীয় বক্তব্য না। কুণাল নিজেই বললেন আমি থাকতে চাই না, আমি এখানে থাকলে আমার অসুবিধা হচ্ছে, এই কথাটা কুণাল বলেছেন। তা আপনার মনে হয় কুণাল ঘোষ misfit? আপনার মনে হয় কুণাল ঘোষ misfit? মিটে যাবে মানে কথাগুলো মিটে যাবে? বা কোনো ইমোশনাল আরে রিঅ্যাকশন ইমোশনাল রিঅ্যাকশনটা কেমন? Emotional একটু এক মিনিট করে বলি। আপনি বলুন, কাল মানে যে মুখে বলেছেন শাহজাহান নিয়ে, আজকে শাহজাহানকে আপনি উপমা দিচ্ছেন। হ্যাঁ, আপনি বলুন আজকে যে তিনি বলছেন অসংযত, মিসফিট। আরে পরে কি করে ফিট হবে? মানুষ প্রশ্ন করবে তো। Please, please, আমি যে সুমনদার ওয়েট কাছে কমিয়ে শেষ ফিট হয়ে গেলে কি করে ফিট হলে? মানে অজিত পাওয়ারকে আপনি এই দেখো। দুচোর বলেছেন, তাকে উপমুখ্যমন্ত্রী বানালেন। আরে সুমনদার আপনি কাছে তো শেষ আমাকে সেকেন্ড। প্রতিকূল সুমনদাকে বলবেন অনেক না। নেব। সুমনদা, কুণাল ঘোষের এই বক্তব্য, এই আপনি- সাক্ষাৎকার আপনি পুরোটা শুনেছেন, আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? এক সেকেন্ড না, প্লিজ কোনো অসংসদীয় মন্তব্য নয়। সুমনদাকে অনেক নেব। এক সেকেন্ড, সুমনদা। দেখুন, কুণাল ঘোষ রাজনীতিকের আগে একজন সাংবাদিক ছিলেন এবং আমি তার সাথে কাজ করেছি। আমি তাকে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি, আমরা একসঙ্গে কাজ করেছি। ফলে কুণালদা দলের ভেতর নিয়ে কি বলছেন সেগুলো নিশ্চয়ই বৈশ্বনাথদার জবাব দেওয়ার দায়িত্ব। কিন্তু কুণাল ঘোষ যেটা দুটো শব্দ ব্যবহার করেছেন আমার যেটা পলিটিক্যালি খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। এক হচ্ছে যে রোজভ্যালিতে কেউ অভিযুক্ত বলে প্রধানমন্ত্রী তাকে আড়াল করছেন। তাহলে বিরোধীদের যে অভিযোগটা, যে যার বিরুদ্ধে দুর্নীতি হয়, মানে দুর্নীতির অভিযোগ থাকে, আদর্শর জন্য অশোক চৌহান বা অজিত পাওয়ার, তাদেরকে বিজেপি সেই দুর্নীতির ভয় দেখিয়ে নিজেদের সঙ্গে রাখে। আমার খুব চিন্তা হচ্ছে, এবং সেটাও বৈশ্যাদা উত্তর দেবে, যে শাহজাহান পরে বিজেপিতে জয়েন করবে কিনা। যার বিরুদ্ধে বেশি দুর্নীতির অভিযোগ, তাই তো শুনলাম তাকে বিজেপি নিজের দিকে নিয়ে নেয়। সেকেন্ড, যেটা কুণালদা খুব রাজনৈতিক প্রশ্ন তুলেছেন, এবং আমি এটা সত্যি আমি কুণালদার সাথে এটাতে একমত, যে কুণালদা মিঠুন চক্রবর্তী, আমি জানি কুণালদার সাথে মিঠুন চক্রবর্তীর কতটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কুণালদা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আক্রমণ করবেন, আর দলেরই 3 জন জনপ্রতিনিধি, নাম করছি না, কুণালদাই নাম করে দিয়েছেন, আপনি তাকে যখন প্রশ্ন করেছেন, তারা মিঠুন চক্রবর্তীর সাথে সমস্ত ধরনের যোগাযোগ রাখবে। তো তাহলে তো এই যে যেটা এই যে সেটিং বা এই সমস্ত বিষয়গুলো আরও জাস্টিফাই হয়ে যায় না। যে লোকটা বলছেন যে একশো বলে অমুক করব, তার সঙ্গে 3 জন জনপ্রতিনিধি অভিনয় করছেন। সুমনদা, আপনার কি মনে হয় যে এটা কুণালদা যে বলছেন যে একদমই তার ব্যক্তিগত একটা বোধোদয় বা ব্যক্তিগত একটা রিয়ালাইজেশন, তার থেকে ব্যক্তিগত রিয়াকশন, সেটা নাকি এই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ফাইনাল হওয়ার আগে দাঁড়িয়ে এটা নবীন ব্রিগেডের একটা ট্যাকটিক্স, প্রেশার ট্যাকটিক্স? দেখুন, কুণালদা অবশ্যই নবীন ব্রিগেডের প্রতিনিধি, কিন্তু নবীন প্রবীণ শব্দটায় কুণালদাও আপত্তি করেছেন, আমিও আপত্তি করব। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রধানতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী উত্তর কলকাতার রাজনীতিতে তাপস রায়, ওনার বয়স যদি গুগল চেক করা হয় আমার ধারণা 65-র ওপরে। তো মানে কে প্রবীণ কে নবীন এটাতে আমার নবীন প্রবীণ বয়সের নিরিখে হচ্ছে না, শিবিরের নিরিখে বলা হচ্ছে। আমি বলতে চাইছি, হ্যাঁ, শিবিরের নিরিখে রাজনীতি হচ্ছে এবং সেটাতে যে কোনো দলের মধ্যে বিরোধ থাকে। কিন্তু আবার আমি বলছি, তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, তার জবাব দেওয়ার দায়িত্ব বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। কিন্তু যেটা রাজনৈতিক প্রশ্ন কুণাল ঘোষ তুলেছেন, আমি দুটো প্রশ্নতে হাত করব। এক হচ্ছে, যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তাকে প্রধানমন্ত্রী চাপ দেন এবং তিনি তখন প্রধানমন্ত্রীর হয়ে কাজ করেন। মানে অসংখ্য উদাহরণ আছে, অশোক চৌহান থেকে অজিত পাওয়ার, এবং উনি একজনের নাম বলেছেন, আমি বলিনি, উনি বলছেন যে তিনিও তাই করেন। আর দ্বিতীয়ত হচ্ছে ওনার দ্বিতীয় জরুরি প্রশ্ন, যে যাদের বিরুদ্ধে মানে যে দলের বিরুদ্ধে মানে ওনার দলের বিরুদ্ধে কথা বলছে, তার সঙ্গে একাধিক জনপ্রতিনিধি তৃণমূলের, যাদেরকে হতে পারে যে সামনের লোকসভাতে দল মনোনয়ন দেবে। আপনি নবীন প্রবীণে ভাববেন না, এটা মনোনয়নের বিষয় হতে পারে, যে তাদেরকে লোকসভাতে দল মনোনয়ন দিতে পারে, আপনি নামই করেছেন। সে কেন তাকে প্রমোট করছে সেই ভদ্রলোককে, যে ভদ্রলোক প্রকাশ্যে একাধিকবার তৃণমূল সম্পর্কে, মানে কুণাল ঘোষের দল সম্পর্কে ছোট্ট বিরতি নেব। তাপস রায়ের প্রসঙ্গ তুললেন সুমনদা, আমি তাপস রায়ের প্রসঙ্গে আসবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি শোনাবো তাপস রায়।
তিনি কি বলছেন? আজকে কুণাল যে কথাটা বলছে এটা আমার ক্ষেত্রে হয়ে আসছে 9 থেকে 23। কত বছর হলো? প্রায় 14 বছর। হ্যাঁ, এই চলছে। কেন আপনার উপর রাগ কেন? আমি জানি না, কি করে জানবো আমার ওপর রাগ কেন, সেটা বলুক না, প্রকাশই করুক না আমার ওপর রাগ কেন। ফিয়ার সাইকোসিস আবার কি? পলিটিক্যালি হি ইজ অ্যাফ্রেড অফ মি। এগুলো আপনার নেত্রীকে জানিয়েছেন কখনো? সবই জানে না যে তা না, সকলেই জানে এটা। আর কি বারবার কি ন্যাগিং করবো নাকি? বারবার গিয়ে বলবো নাকি? এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলে আমার সঙ্গে অমুকের এই সম্পর্ক, এই নাকি কালকের মিটিংয়েই বলেছে আমি অমিত শাহজিকে বললাম তুমি 1 বারের এমপি, আমি 5 বারের এমপি, এবার 6 বার যাবো, কী করে চাই 6 বার, আমি দেখবো সেটা। যদি প্রার্থী করে দল, আপনারা কাজ করবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোটে? আমি তো অনেকদিন আগেই বলে দিয়েছি যে আমার পক্ষে ওর হয়ে কাজ করা সম্ভব নয়, বলে দিয়েছি, বহুদিন আগে বলে দিয়েছি। নেত্রী বললেও করবেন না? আমি ওর হয়ে কাজ করব না। অত্যন্ত কঠোর অবস্থান বৈশ্যাদা। নেত্রী বললেও করবেন, এই প্রশ্নের উত্তরে বলছেন আমি ওর হয়ে কাজ করব না। না, আমি একটু আগে তো দেখলাম যে কুণাল যেটা বললো যে জোড়া ফুল প্রতীকের দিকে তাকিয়ে আমরা জোড়া ফুলের জন্য কাজ করি। তাপস রায় বলছেন করবেন না। এবার তাপসদা বলছেন, কিন্তু আমাদের দেখুন, আমাদের কাছে মমতাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া কর্মচারী, এটাই হলো আমাদের কাছে ম্যাটার। এবার অন্য কিছু ম্যাটার নেই। এবার উনি যারা ধরনের সার্কেস্টিক কথা বলতে পারেন, ছোট করার জন্য চেষ্টা করতে পারেন, বিজেপি পার্টির এটাই কালচার। বিজেপি পার্টির এটা কালচার। দল একদম ছোট মানে মাইক্রোস্কোপিক করে দিয়েছে। আপনাদের তো কিছু নেই, সবাই চলে যাচ্ছে। এই গন্ডগোলটা লেগেছিল যখন হিসেবে তাপস রায়কে জেলা প্রেসিডেন্ট করলো উত্তর কলকাতার, কিছুদিনের মধ্যে সরিয়ে দিল, কিছুদিনের মধ্যে সরিয়ে দিল। আমরা বারে বলেছিলাম যে এথিক্স কমিটি কেন মিটিং ডাকে না, তৎকালীন এমপির বিরুদ্ধে অভিযোগ ছিল এথিক্স কমিটি পুরোপুরি শীত ঘুমে চলে গেছিল। আজকের দিনে প্রমাণিত যে এথিক্স কমিটি মোদির দয়ায় একজন তৃণমূলের এমপি যিনি দুর্নীতিতে অভিযুক্ত, এমনকি কুণালবাবু স্বীকার করলেন রোজভ্যালি কাণ্ড হয়েছিল। তার মানে সারদা নারদা রোজভ্যালি এতগুলো মানুষের প্রাণ যাওয়া সবটাকে বিজেপি ধামাচাপা দিয়েছে। দুই পরশুদিন মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জের এমএলএ বিজেপির প্রতিকার দিতে তৃণমূলে যাওয়া, আবার বিজেপিতে ফিরে এসেছে। ওই যে আমরা বারবার বলি তৃণমূলকে তৃণমূল চালায় না, আরএসএস চালায়, বিজেপি চালায়। আমি পুরো সারদার অভিযুক্ত, হ্যাঁ, রোজভ্যালির অভিযুক্তকে গাল দিচ্ছে, এটা ওদের সাময়িক, আমার ধারণা এটা মিটে যাবে। হ্যাঁ, আমি বলি সৈকত যেটা বলছে যে এখানে বিজেপির দালাল, আপনি যদি আবার বৈশাখ আবার উল্টো দিক দিয়ে বলতে পারে যে দেখো দালালি করে একজন করেছে বলে এতজন প্রোটেস্ট করছে তার হয়ে দাঁড়িয়ে, অতএব এর মধ্যে আমাদের গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। এটা হচ্ছে ওদের গেম প্ল্যান। হ্যাঁ, একদম সহজ সরল। এদের হচ্ছে পিসি আর ভাইপোর যে লড়াই, এদের ঘরের সেই লড়াইটা আজকে এবং এই সমস্ত বিস্ফোরক অভিযোগ সেটা যথেষ্ট রাজনৈতিক বিতর্কের রসদ জুগিয়েছে। এবং সবচেয়ে বড় অভিযোগ যে দলীয় নেতৃত্ব সবটা জানেন, তা সত্ত্বেও তাদের মুখ খুলতে হচ্ছে সংবাদ মাধ্যমে। সত্যি কি দলীয় নেতৃত্ব এই বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নেবে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুধুমাত্র কুণাল ঘোষ নয়, আমরা তাপস রায়ের বক্তব্য শুনলাম, এবং কুণাল ঘোষের যে বক্তব্য সেটার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন এই সময় দাঁড়িয়ে কুণাল ঘোষের এহেন বিস্ফোরণ? এটা কি একদম ব্যক্তি কুণাল ঘোষ
তার তাৎক্ষণিক রিয়াকশন, নাকি আসলে রয়েছে অন্য রাজনৈতিক সমীকরণও? আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।